হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে এক্সপোর্ট বিজনেস হইতেছে খুবই লাভজনক বিজনেস। এক্সপোর্ট বিজনেস অনেক টাকা, কষ্ট কম, টাকা অনেক বেশি। বাট আমাদের এটাও জানা থাকা দরকার, যেই ব্যবসার মধ্যে টাকা অনেক বেশি থাকে সেই ব্যবসার মধ্যে টাকা নষ্ট হওয়ার জায়গা অনেক থাকে। হ্যাঁ, অবশ্যই এক্সপোর্ট ব্যবসায় বাংলাদেশ থেকে অনেক বেশি টাকা ইনকাম করা যায়। এক্সপোর্ট ব্যবসায় আমার দেখা মতো আমি যদি 50 জন এক্সপোর্ট ব্যবসায়ী দেখছি, তার মধ্যে আমি 30 জনের মিলেনিয়ার পাইছি। ইভেন ওনার মধ্যে মিলেনিয়ার পাইছি, হ্যাঁ মিনিমাম মিলেনিয়ার। এবং এটা আমি শুধু জানি না, এটা আমি দেখিও এবং বুঝিও, তাদের সম্বন্ধে আমার পরিপূর্ণ ধারণাও আছে, তাদের ব্যাংক ব্যালেন্স সম্বন্ধে আমার ধারণা আছে। হ্যাঁ, কারণ হচ্ছে বিপুল টাকা তারা কামাইছে, কিন্তু এই যে তারা টাকাগুলো যে কামাইছে, তারা কোটি কোটি টাকা তারা যে ব্যাংক ব্যালেন্স করছে, এই সেই টাকাগুলো তারা কোটি কোটি টাকা নষ্ট করার পরেও গিয়েই করছে। সবাই যে এক্সপোর্টে ঢুকে যে আসলে বিপুল লাভ, বিপুল টাকা ইনকাম করে ফেলছে, এর পিছনে যে রহস্য আছে, ইভেন এর পিছনে যে কত দীর্ঘ দীর্ঘ রাত, দীর্ঘ দীর্ঘ টাকা, বিশাল বিশাল কোটি কোটি টাকা তারা যখন লস খাইছে, নষ্ট হয়েছে, স্ক্যাম হয়েছে, টাকা মেরে দিছে, এরকম অনেক ঘটনার পরে গিয়ে তারা একটা জায়গার মধ্যে গিয়ে দাঁড়াইছে। সো আমরা অনেকে মনে করি হ্যাঁ ভাই এক্সপোর্ট ব্যবসা বিপুল লাভ, ব্যাস ঢুকে পড়ি। বিশেষ করে আমি যে সেক্টরে বিজনেস করি, ফ্রুটস এন্ড ভেজিটেবলস এবং পানের সেক্টরে, হ্যাঁ বিপুল লাভ, কিন্তু এইসব জায়গায় ছোটখাটো ভুলের কারণেও বিপুল পরিমাণে আমাদের লস হয়ে যায়। দিন শেষে দেখা যায় যে যেই লাভটা আমরা করছিলাম ওটা লসের কারণে কম হয়ে যায়। সো আজকে এই জন্য আমি এই ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে এক্সপোর্ট বিজনেসের বড় বড় ঝুঁকি কোনটা আছে, যেই ঝুঁকিগুলোর কারণে আপনার লাভের থেকে লস বেশি হয়ে যেতে পারে। 2 নাম্বার হইতেছে যে বেসিক্যালি কোন কোন জায়গায় বেশি নতুন এক্সপোর্টাররা ভুল করে, আর কিভাবে ঝুঁকিগুলো ম্যানেজ করা যায়। 3টা টপিক কভার করার চেষ্টা করব যতটুকু কভার করা যায়। আমাদের এক্সপোর্ট বিজনেসের সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে প্রধান সমস্যা, যে সমস্যার কারণে আমরা প্রফিটেবল থেকে লসের মধ্যে চলে যাই, বা যেই সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক সময় মূলধনও চলে যায়, তার মধ্যে প্রধান কারণ হইতেছে পেমেন্ট ঝুঁকি। আপনি যখন একটা বায়ারের সাথে শিপমেন্ট শুরু করবেন, প্রথমে আমি জানাই দেই, আমি যতটুকু জানি, আমার জানা মতে আমাদের এক্সপোর্ট বিজনেসে, পেরিশেবল আইটেম এক্সপোর্ট বিজনেসে কোনো এলসি হয় না। দ্যাট মিনস আপনার বায়ারকে, হয়তো বায়ার আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করবে, আর নইলে বায়ারকে আপনার ক্রেডিটে মাল দিতে হবে বা দিতে হবে। সো আপনি যদি বায়ার থেকে যদি অ্যাডভান্স নিতে পারেন, অ্যাডভান্স নিয়ে ব্যবসা সাধারণত আমাদের এই সেক্টরে অ্যাডভান্স নিয়ে ব্যবসা করাটা খুব একটা সহজ হয় না, কারণ বায়ার আপনাকে পেমেন্ট করার পরে ওই পেমেন্টটা আপনার ব্যাংকে ক্যাশ করতে করতে দেখা যাবে যে অলমোস্ট 3-4 দিন লেগে যায়। আপনি শিপমেন্ট করবেন কবে, আবার নেক্সট শিপমেন্টের জন্য পেমেন্ট আসবে। সো দ্যাট মিনস আপনার সারা সপ্তাহে আপনি 3টা থেকে 4টার বেশি শিপমেন্ট করতে পারবেন না যদি আপনার শিপমেন্ট বাই শিপমেন্ট পেমেন্ট আসে। আর এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার সমস্ত অফিস খরচ, গোডাউন খরচ, লেবার ফিস, সমস্ত ওভারঅল দিয়ে মাত্র 3-4টা শিপমেন্ট করলে আপনার কখনোই লাভের মুখ দেখতে পারবেন না। সো বেসিক্যালি আপনার যদি ক্রেডিটে দিতে হয়, যদি আপনি এটার জন্য বায়ারের জন্য সবচেয়ে বড় রিস্কের জায়গা, এই জন্য বায়ার আপনার হইতে হবে সেই মানে রিস্কের জায়গাটা যত মিনিমাইজ করা যায়। এই ক্ষেত্রে বায়ারের পরিচিত বাংলাদেশে কে আছে তার সাথে আপনি একটা কন্ট্রাক্ট করে নিতে পারেন এবং সেই পরিচিতকে মাঝখানে সাক্ষী হিসেবে রাখতে পারেন। সেকেন্ডলি হইতেছে যে বায়ারের বাংলাদেশে কোনো অ্যাকাউন্টের চেক আপনি নিয়ে রাখতে পারেন যদি বায়ার বাঙালি হয়। আর বেসিক্যালি ফ্রুটস এন্ড ভেজিটেবলস আমরা যে এক্সপোর্ট করি, এগুলো ম্যাক্সিমাম বায়ার গুলা বিদেশে বাঙালি হয়, কারণ বাঙালি মার্কেটের জন্য বাঙালিরাই সাধারণত বাংলাদেশিদের সাথে ডিল করে থাকে বিশেষ করে। সো আমি যদি কোনো বাঙালিদের সাথে বিজনেস করি, বিদেশে যারা বাঙালি আছে তাদের সাথে বেসিক্যালি আমি যদিও কখনো চেক নেই না বা সিকিউরিটি নেই না, কিন্তু কারণ হচ্ছে আমি একমাত্র তাদের সাথে বিজনেস করি যাদের সাথে আমার সম্পর্ক আছে, যাদের পেমেন্ট ক্রেডিট রিপোর্ট ভালো, মার্কেটে যাদের পরিচিতি আছে, সুখ্যাতি আছে, এবং যাদের সাথে আমার সম্পর্ক ভালো। যেমন আমার দাম্মামে আমরা করি, আমি আমার বন্ধুর সাথে করি, জিপ্পুর সাথে। ও আমার ছোটকালের ফ্রেন্ড, বা ও আমার ভালো স্কুল ফ্রেন্ড, 6 বছর ধরে ওর সাথে বিজনেস করতেছি। সেকেন্ডলি আমি যেমন জেদ্দায় অনেক পার্টি আমার অফার করে, বাট মাল দেই না, কারণ আমি ওখানে পেমেন্ট ঝুঁকি মনে হয় যে পেমেন্টের ঝুঁকি থাকতে পারে, এই জন্য দেই না। তো যেটা যেমন আমরা করি সোহেল ভাইয়ের সাথে আমাদের আব্বুর সাথে ব্যবসা ছিল। সো বেসিক্যালি পেমেন্টের কোনো ঝামেলা নাই। বাট নতুন কেউ যদি আপনার আমাকে অ্যাপ্রোচ করে, তখন আমি বলি যে, এখন বলি, আগে বলতাম না, 2020, 21, 22 এরকম অপরিচিত জায়গা বা অতটা পরিচিত না, কম পরিচিত জায়গায় বিজনেস করে প্রায় 2-3 কোটি টাকা আমাদের ক্যাশ নষ্ট হয়েছে বা লস করছি আমরা। সো বেসিক্যালি 22-এর পর থেকে আমরা অপরিচিত জায়গায় বিজনেস আর করি না। সো যদি আমরা বাইরে কেউ অপরিচিত জায়গা থেকে বিজনেস করতে বলে, তখন আমরা বলি ভাই অ্যাডভান্স করেন, অ্যাডভান্স করলে মাল দেই, নলে দেই না, দরকার নেই, কারণ আমার নিজস্ব বায়ার আছে যাদেরকে মাল দিয়ে আমি কুলাইতে পারি না। সো বেসিক্যালি পেমেন্টের ঝামেলাটা অনেক বেশি। এক্ষেত্রে আপনার খুব কেয়ার করতে হবে যে এক্সপোর্ট বিজনেসের মধ্যে পেমেন্টে যদি কোনো জটিলতা আসে, পেমেন্ট যদি ঠিক মতো না আসে, আপনি ব্যবসা করতেই পারবেন না। আপনার লাভ কয় টাকা করছেন, আপনার মূলধন শুধু চালান শুধু গায়েব হয়ে যাবে। আমাদের ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্টের সেকেন্ড একটা ঝামেলা হচ্ছে ডকুমেন্ট জটিলতা।
হ্যাঁ, ডকুমেন্ট জটিলতা এটা খুব বড় একটা প্রবলেম। আমি একটা ছোট উদাহরণ দেই। আমরা গত বছর যখন জুবাইর ট্রেড ইন্টারন্যাশনাল, জুবাইর ভাই যখন লন্ডনে ফোরেস্টকে ফার্মভিলাকে শিপমেন্ট করে, প্রথম শিপমেন্টেই আমাদের ভোরবেলা ওয়েট হয় সাধারণত এমিরেটসে, বা ওইটা ছিল এমিরেটসে না বিমানে, বিমানে ছিল, বিমানে তো গালফ এয়ারে ছিল, ভাড়া কম ছিল 360 টাকা বা 390 টাকা সামথিং। সো যখন ভোরবেলা আমাদের মালামাল যখন ইসে যায়, এই যে কি বলে এটাকে, এয়ারপোর্টে যখন যায়, এয়ারপোর্টে যাওয়ার পরে যখন কাস্টমসে সি নাম্বার পড়বে, ঠিক তখন কাস্টমস বলে যে ভাই এই ডকুমেন্টস এর আন্ডারে শিপমেন্ট করা যাবে না। সো এখানে সেই ডকুমেন্টস এর জটিলতা কেন যাবে না, তখন তারা দেখে বলল যে ট্রেড লাইসেন্স ঠিক আছে, টিনস ঠিক আছে, ইপিবি ঠিক আছে, খামার ব্যাগ এগুলো সব ঠিক আছে, বিন সার্টিফিকেট যেটাকে আমরা ভ্যাট সার্টিফিকেট বা বিন বলি, বিন সার্টিফিকেটের মধ্যে আপনার এক্সপোর্ট নাই, ওখানে ইম্পোর্ট আছে, অথবা এমন কোন কোড আছে যেটা এক্সপোর্টের সাথে সামঞ্জস্য না, বা এক্সপোর্ট লেখা নাই বিনের মধ্যে। এইটার কারণে আমরা ওই দিন ওই ফ্লাইটে মাল দিতে পারি নাই। এই ডকুমেন্ট জটিলতার কারণে আমাদেরকে পরের দিন এমিরেটসে প্রায় কেজিতে 90 টাকা বেশি দিয়ে, প্রায় 2.5 লক্ষ টাকা লস দিয়ে আমাদের শিপমেন্ট করতে হয়েছে। সো ডকুমেন্ট জটিলতা আপনাকে এই শিপমেন্ট আপনাকে লক্ষ লক্ষ টাকা জায়গার মধ্যে শেষ করে দিবে। এক্সপোর্ট বিজনেস যেমন আপনাকে মিলেনিয়ার বানাবে, এক্সপোর্ট বিজনেস আপনাকে মনে করেন লক্ষ লক্ষ টাকা লসে পাঠাবে যদি আপনি এই ঝুঁকিগুলা, এই সমস্যাগুলো আগেই সমাধান না করেন। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য যাতে সমস্যাগুলো সমাধান করেন। আপনি এটা মনে করেন যে আমি আপনাকে ডিমোটিভেট করছি, এরকম না। আমি খারাপের জিনিস আলোচনা আগে করব যাতে আপনি নিজে সতর্ক হন বা আমি নিজে সতর্ক হইতে পারি। 2021 সালে আমরা যখন আমরা তো ওয়াস্কো হুডে 18 সাল 19 সাল থেকে মাল করি, এক্সপোর্ট করি, আমরা 23 পর্যন্ত করি, এরপর অন্যরা করতেছে। তো আমার এখনো মনে আছে 21 সালে তখন রেক্স চালু হয়, জিএক্সপির বদলে আমার এপিপি থেকে রেক্স সার্টিফিকেট চালু করে। তখন আমার রেক্স সার্টিফিকেট ছিল না। আমি প্রথম শিপমেন্ট যখন করি ইতালি থেকে 1000 ইউরো আমাকে, প্রথম শিপমেন্ট আমাকে জরিমানা করে নাই, রেক্স সার্টিফিকেট ছিল না, তারা বনসই দিয়ে কাটায় নিছে। পরে শিপমেন্টে যখন রেক্স সার্টিফিকেট ছাড়া আমরা শিপমেন্ট করি তখন আমাদেরকে প্রায় 1000 ইউরো জরিমানা করে। সো 1000 ইউরো তো তখন 1 লাখ টাকাই ছিল। যাই হোক, ডকুমেন্ট জটিলতার কারণে লাখ লাখ টাকার মতো জরিমানা আপনার আসতে পারে। সো এটা একটা ফ্যাক্ট, এটা একটা সেকেন্ড যেটা ছিল ডকুমেন্টের জটিলতা, এটা আমাদের ওভারকাম করতে হবে। সো দেখা যায় মনে করেন যে আপনার এয়ারপোর্টে সমস্যা কি হয়, এটা নিজেদের দোষে হয়। যেমন আমি বলি, গত নিজেদের দোষে হয় বা এলাকা বা আশেপাশের কোনো ঝামেলাতেও হয়। সাপোজ আপনার ফ্লাইট হইতেছে রাত 1টায়, আপনার ধরেন এমিরেটস, আমরা ইতালি কখন শিপমেন্ট করি এমিরেটসে, বেসিক্যালি আমরা শিপমেন্ট করি হইতেছে রাত্রে 2টায় আমাদের ওয়েট থাকে, মানে এয়ারপোর্টে আমার মালামাল রাত 2টার মধ্যে রাখতে হবে। সেটা সকালে 8টায় ফ্লাইট, 9টায় ফ্লাইট, যেটা কার্গো এজেন্টরা বলে দেয়। ফ্লাইটের কথা আমরা অতটা মাথায় নেই না, আমাদের হচ্ছে কার্গো এজেন্ট বলে দেয় ভাই আপনি এই সময় রাত মাল এয়ারপোর্টে রাখবেন। সো এই ক্ষেত্রে আপনি যদি রাত্রে দেরি করেন, দেরি করলে সর্বোচ্চ কত ঘন্টা দেরি করবেন? 1 ঘন্টা। আপনি 3টায় মাল দিলেন, 4টায় মাল দিলেন, আপনি যদি 5টা বা 6টায় মাল দেন, ওই মাল কোনোদিন আপনি ফ্লাইটে উঠাইতে পারবেন না। সো বেসিক্যালি আপনার রাস্তার জ্যামের কারণে হোক, আপনার মাল করতে দেরি হোক, মাল দেরিতে আসা হোক, এই সমস্ত ক্ষেত্রে যদি এই সমস্ত সমস্যার মধ্যে যখন আপনি পড়বেন, তখন এই সমস্যাগুলো আপনাকে অনেক ক্ষতি করে ফেলবে এবং এই সমস্যা আপনার ফুল শিপমেন্টটাকে নষ্ট করে দিবে। একটা শিপমেন্ট যদি আপনার অফলোড হয়, আপনি মালামাল যদি ওই ফ্লাইটে উঠাইতে না পারেন, ওই মালামালগুলো পরের ফ্লাইটে দিয়ে, একদিন পরের ফ্লাইটে দিয়ে যদি আপনি এক্সপোর্ট করেন, মোস্ট চান্সেস আছে যে আপনার ওই মালামালের মধ্যে অনেক মাল নষ্ট হয়ে যাবে। এবং ওই মাল যদি নষ্ট হয়, এক্ষেত্রে আপনি বিমান ভাড়া সহ পার্টি আপনার টাকা কেটে দিবে। এক্ষেত্রে বড় থেকে বড় লস আপনার ভোগ করতে হবে। আমাদের হয়েছে গত সপ্তাহের আগের সপ্তাহে এমিরেটস, এটা সরাসরি এমিরেটস এর নিজেদের দোষ ছিল, ওদের কোনো টেকনিক্যাল ফল্ট ছিল। আমাদের 4 কন্টেইনার মাল, 4 কন্টেইনার মালের মধ্যে হঠাৎ করে যেদিন মাল হাতে পাবে পার্টি, সেদিন আমাদেরকে আমাদের কার্গো এজেন্ট থেকে ফোন দিছে যে ভাই 1 কন্টেইনার মাল এমিরেটস কার্গো এজেন্ট ভুলবশত না, তাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ফালায় চলে গেছে। ওই মাল পরের দিনের ফ্লাইটে দেওয়া হয়েছে এবং পার্টিরা 2 দিন পরে হাতে পাইছে। পরের কন্টেনার যে মালটা এমিরেটস নিজে ভুলে ফালাই দিয়ে গেছে, ওই কন্টেনারে 188 বাস্কেট ছিল, ওই 188 বাস্কেট, আর আগের 3 কন্টেনারে ছিল 600 বাস্কেট। তো 188 বাস্কেটের মধ্যে 100 বাস্কেটের মাল খারাপ হয়ে গেছে। সো কারণ হাতে পাইছে 2-3 দিন পরে, ওইটা আবার সেল করছে তার একদিন পরে। সো বেসিক্যালি মাল নষ্ট হয়ে গেছে। সো এই সমস্যাগুলা, এয়ারপোর্টের যে জটিলতা, এটা আপনি সময় মতো যদি মাল ঠিক মতো এয়ারপোর্টে না পৌঁছান, আপনার একটা লোক গিয়ে অলরেডি লোডারদের সাথে কথা বলে সবকিছু ঠিক যদি না করে, এটা সমস্যা হয়। এটার সমাধান হচ্ছে আপনি যখন গাড়ি ছাড়বেন, প্রথমত গাড়ি ছাড়ার সাথে সাথে যে আপনার গাড়ির তালা খুলবে তাকে জানাই দিতে হবে, এয়ারপোর্টে যে নির্দিষ্ট এমপ্লয় থাকবে। সেকেন্ড হইতেছে আপনার সিএনএফ কে সাথে সাথে জানাই দিতে হবে ভাই গাড়ি ছাড়তেছি, তাকে প্যাকিং লিস্টটা পাঠিয়ে দিতে হবে। থার্ড হইতেছে আপনার
নির্দিষ্ট যে লোডারকে আপনার জানাই দিতে হবে যে ভাই গাড়ি ছাড়তেছি, আপনি ট্রলি নিয়ে রেডি থাকেন। দেন হচ্ছে আপনার কার্গো এজেন্টে জানাই দিতে হবে যে ভাই এই যে মালের লিস্ট, আপনি এয়ারবিল রেডি করেন। সো বেসিক্যালি এই 4টা জায়গা যখন আপনি জানাই দিবেন মাল পাঠায়, তখন তারাও সতর্ক থাকবে। মাল আসার সাথে সাথে আপনার ওয়েট হবে, স্ক্যানিং হবে, মাল রিপোর্টিং এ চলে যাবে, কার্গো প্লেনে ঢুকে যাবে। সো এগুলা ঠিক মতো করলে আশা করা যায় সমস্যা থেকে সমাধান করা পসিবল। দেন আমাদের ফ্রুটস এন্ড ভেজিটেবলস বা পেরিশেবল আইটেম এক্সপোর্ট করতে গিয়ে আমাদের আরেকটা সমস্যা হয়, সেটা হইতেছে আরো সমস্যা কারেন্সি সমস্যা বা ডলার বা ইউরোতে সমস্যা। সেটা রেট কমে কমে যাওয়া বা বেড়ে যাওয়া। ধরেন আমরা সাধারণত আমরা আমাদের বায়ারদেরকে রেট দেই ইউরোতে। ধরেন আমি ইতালি এক্সপোর্ট করি যখন, তখন ইউরোতে রেট দেই। যখন দাম্মামে এক্সপোর্ট করি তখন আমি রিয়ালে রেট দেই বা বাংলা টাকাও রেট দেই, দুইটাই করি। দাম্মামের ওনারা বাংলা টাকায় কনভার্ট করে আমাকে হিসাব করে, আর ইতালিতে তো সরাসরি ইউরোতে হিসাব করে। বেসিক্যালি একবার আমার এই সমস্যা হয়েছে, তো এটারও গত 1 বছর আগে। ইউরো সাধারণত তখন 138, 39, 40 এর মধ্যে ঘোরাফেরা করতেছে। সো বেসিক্যালি 138, 39, 40 ঘোরাফেরা করতেছে, আমি 138 রেট দিয়ে বায়ারকে হিসাব পাঠাই দিছি। সো বায়ার পেমেন্টও করে দিছে। তো বায়ারের পেমেন্ট আস্তে আস্তে 2 দিন সময় লাগছে বা 3 দিন সময় লাগছে, ওইটা আস্তে আস্তে ইউরো রেট 2 টাকা কমে 135 টাকা হয়ে গেছে। সো বেসিক্যালি 2 টাকা কমে গেছে। তো পেমেন্ট ছিল সম্ভবত 20,000 ইউরো। তো 20,000 ইউরোতে যখন আমার 138 দিয়ে ঢোকার কথা, সেটা ঢুকছে 135 দিয়ে, বা সরি 36 দিয়ে, 134 টাকায়। সো বেসিক্যালি 2 টাকা ডিফারেন্স, 20,000 ইউরো ইন্টু 2 টাকা, জায়গার মধ্যে আমার 40,000 টাকা লস হয়ে গেছে। সো বেসিক্যালি ইউরো বা ডলারের রেটের ক্ষেত্রে আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে আপনার এটা খুব সবসময় যে লসটা হয় তেমন না, বছরে 2-1 বার এটা হইতে পারে। তবুও আপনি যখন আপনার বায়ারকে রেট দিবেন, ধরেন বাংলা টাকা 1 টাকায় 140 টাকায়, ইউরোতে 1 টাকা। সো আপনার তখন রেট দিতে হবে হইতেছে 139 টাকা হিসাব করে রেট দিবেন, বা 138 টাকা হিসাব করে রেট দিবেন। নইলে আপনার যদি বায়ারের টিটি আস্তে আস্তে যদি আপনার রেট কমে যায়, তখন তাহলে আপনি আপনার আমার মতো এরকম লস হয়ে যাবে। আর যখন আপনি ইউরো থেকে একটু রেট কম হিসাব করবেন, মানে 140 টাকা ব্যাংকে চলতেছে, আপনি 138 ধরে হিসাব করবেন, তখন যদি আপনার পিটি আস্তে আস্তে রেট যদি 138 টাকাও নেমে যায়, তবু আপনার লস হবে না। সো কারেন্সির প্রবলেম, এটা একটা প্রবলেম যেটা সমাধান এভাবে করা যেতে পারে। আমরা যখন ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট করতে গিয়ে আপনি আরেকটা সমস্যায় পড়তে পারেন, সেটা হচ্ছে প্রোডাক্টের দামের মধ্যে। এটা সমস্ত মনে করেন আপনার আজকে মালের অর্ডার হইতেছে 3000 কেজি, এবং 3000 কেজি আপনার জন্য 10টা আইটেমে 3000 কেজি অর্ডার দেওয়া হয়েছে। মনে করেন যে আপনার অর্ডার হচ্ছে 10টা আইটেমে। সো এই ক্ষেত্রে আপনি 10টা আইটেমের মধ্যে ধরেন লাউ একটা আইটেম। সো বেসিক্যালি আপনি লাউয়ের অর্ডার মনে করেন 700 কেজি, অন্যান্য আইটেম মিলে বাকি 2300 কেজি, কোনোটা 400 কেজি, কোনোটা 300 কেজি ভাবে। সো আপনি যখন লাউ কিনতে গেলেন, আপনার জানা মতে রেট ছিল লাউয়ের 60 টাকা, কিন্তু হঠাৎ করে বাজারে লাউয়ের স্বল্পতার কারণে দেখলেন লাউয়ের রেট হয়ে গেছে 80 টাকা বা 90 টাকা। এই যে একটা সমস্যা, এই সমস্যার কারণে আপনার অনেক ক্ষেত্রে লস হতে পারে এবং হয়ও। বিশেষ করে আমাদের এটা পানের ক্ষেত্রে আমাদের গত বছর এরকম হয়েছিল। শুরুতে কি হয়েছিল, মনে করেন যে আমরা যখন পানের আমাদের বায়ারকে আমরা পানের হিসাব করে 20 টাকা বাড়ায় রেট ধরছিলাম, যে হ্যাঁ ঠিক আছে 490 টাকা রেট, বায়ারকে আমরা 510 টাকা করে হিসাব করে ধরছিলাম। বাট আমরা যখন কিনতে যাই, পানের রেট পড়ে গেছিল 560 টাকা। তো বায়ারকে যখন আপনার আগে রেট দেওয়া থাকবে, তাৎক্ষণিক আপনি উচিত হইতেছে বায়ারকে জানায় দেওয়া যে ভাই রেট তো হঠাৎ বেড়ে গেছে, কি করব, যদি আপনি নিজের লসটা যদি না করতে চান। আর যদি দেখেন যে না, বাইরের মার্কেট নষ্ট হবে, আপনি সময় মতো মাল না দিলে বাইরে এখানে ঝামেলা করতে পারে, সো এই ক্ষেত্রে আপনার শিপমেন্টটা করে দিতে হয়। সো বেসিক্যালি যখন মাল কিনতে গিয়ে আমরা দেখলাম 500-660 টাকা, তো আমরা বাইরের ফোন দিলাম, বাইরে বলল যে ভাই আপনি তো আমাকে আগে রেট দিছেন, আমি তো ওইভাবে আমার পার্টিদেরকে রেট জানাই দিছি, শিপমেন্ট তো বন্ধ করা যাবে না, আমি যদি এখন এই শিপমেন্টে মালটা না দেই, পার্টি অন্য জায়গা থেকে মাল নিবে, সো আমার অর্ডারটা বন্ধ হয়ে যাবে। সো ব্যবসা বাঁচানোর জন্য আপনার তাৎক্ষণিক ওই 560 টাকা 500 টাকায় মাল কিনে দিয়ে দিতে হবে, তখন আপনি বাড়তি রেট ধরতে পারবেন না, চেষ্টা করতে হবে যত লস কমানো যায়। সো ওই ক্ষেত্রে, কারণ আপনি যদি তখন ওই শিপমেন্টটা না দেন, বায়ারের তখন আপনার কাছে নেক্সট টাইম অর্ডার নাও দিতে পারে, অন্য জায়গায় অর্ডার চলে যেতে পারে, মোস্ট প্রবাবলি এটা হতে পারে। সো এটার জন্য হলো আপনি হয়তো 50-60 হাজার টাকা এক শিপমেন্ট লস দিলেন, পরবর্তীতে আপনি খুব সাবধান বা সতর্ক হয়ে গেলেন। সো এই জিনিসগুলো একটা আমাদের এক্সপোর্ট বিজনেস সমস্যা, যে মালের রেট ওঠানামা করে, বুধবার একটা হয়, বৃহস্পতিবার একটা হয়, শুক্রবার একটা হয়। এই সমস্যাগুলো সমাধান আসলে এটা সহজে বলে কেউ পসিবল হয় না। দেন হইতেছে আরেকটা হইতেছে বায়ারের ফ্রড বা স্ক্যাম ঝুঁকি। যেমন আপনার পরিচিতই, ধরেন আপনার পরিচিত একজন বায়ার আছে, যে কিনা আপনারা বলছে সানি মাল দাও, আমি 2 শিপমেন্ট পর 3 শিপমেন্ট পর টাকা দিয়ে দিব। গতবার হয়েছে এরকম, গত 22 সালে হয়েছে,
কি হয়েছে, রাসেল আঙ্কেল আছে আমাদের যে শরীয়তপুরের রাসেল ঢালি আঙ্কেল, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, প্লাস ওনারা 90 দশকে অনেক বড় এক্সপোর্টার ছিলেন। আস্তে আস্তে ওনারা অন্য বিজনেসে ঢুকছেন ওনারা, এবং বিএনপির ভালো রাজনীতি করেন ওনারা। আমার আঙ্কেল ফ্যামিলি ফ্রেন্ড, চাচুর বন্ধু, প্লাস আমাদের খুবই কাছের মানুষ রাসেল আঙ্কেল। তো রাসেল আঙ্কেল হঠাৎ করে আমার ফোন দিল, সানি কই তুমি? আমি বললাম আঙ্কেল ব্যাংকে আছি। তো বললো সানি দুবাইতে একটা পার্টি আছে, নাম বলবো না, নাম বললে হয়ে যাবে। তো দুবাইতে পার্টি আছে, ওনাকে আমরা মাল দিব, 2 শিপমেন্ট বা 3 শিপমেন্ট বাকি দিব, তোমার জন্য একটা সেলস কন্ট্রাক্ট রেডি করো এবং ব্যাংক থেকে ইএক্সপি তোলার ব্যবস্থা করো। আমি বললাম যে ঠিক আছে আঙ্কেল, করা যাবে, সমস্যা নাই। তো পার্টি কি ভালো জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ সানি পার্টি ভালো, আমার সাথে কথা হয়েছে এবং আমার ভালো পরিচিত পার্টি। আমি বললাম আঙ্কেল ঠিক আছে, সমস্যা নেই, আপনি যেহেতু বলছেন তো করা যাবে। তো রাসেল আঙ্কেল বলবো, রাসেল আঙ্কেল আমাকে বললো যে সানি আমি তোমাকে একটা ডেমো দিচ্ছি, আমাকে দুবাই থেকে পাঠিয়েছে, এই ডেমোর মতো করে সেলস কন্ট্রাক্ট রেডি করো। সো বেসিক্যালি ওই ডেমোটা যখন আমি হাতে পাই, হাতে গিয়ে আমি ব্যাংকে গিয়ে বলি যে এই কোম্পানির সাথে বিজনেস করবো, যে ইম্পোর্টারের অ্যাড্রেস, ওদের সাথে বিজনেস করব। তো কিভাবে কি করা যায়, একটা সেলস কন্ট্রাক্ট রেডি করে দেন, নিয়ে এক্সপি রেডি করেন। তো ব্যাংক থেকে আমাকে আমাদের অফিসার যে আছে উনি বললেন যে আপনি কি শিওর এদের সাথে বিজনেস করবেন? আমি বললাম যে হ্যাঁ। বলে এদের কোম্পানির মালিকের নাম জানেন বা কে মাল নিবে জানেন? আমাকে হ্যাঁ অমুক আঙ্কেল। তো বললো যে মাল কে দিবেন? কি রাসেল আঙ্কেল। বললো রাসেল ভাই এটা বলেন আসতে, এটা বলতে না বলতে রাসেল আঙ্কেল গেটে হাজির। তো রাসেল আঙ্কেল আসছে। তো ব্যাংকের অফিসার বললো রাসেল ভাই দেখেন, এই যে পার্টিটা আপনি যে ডেমো কন্ট্রাক্টটা আনছেন, এই কন্ট্রাক্টটা ইম্পোর্টারের অ্যাড্রেসটার জন্য সাধারণত এই কন্ট্রাক্টটা আনছেন। ইম্পোর্টার অ্যাড্রেস আমি নিয়ে সেলস কন্ট্রাক্ট বানাই দিলাম, সমস্যা নেই। বাট এই পার্টি, এই ইম্পোর্টার, আপনি যে সেলস কন্ট্রাক্ট যে আছে এক্সপোর্টার 4S, এই যে সুমন ভাইদের, এদের কাছ থেকে প্রায় অনেক শিপমেন্ট মাল দিছে, একটা ডলারও দেয় নাই এবং ফেক পেমেন্ট করছে বাংলাদেশে। উনি বাংলাদেশে ফেক পেমেন্ট করছে এবং ফেক পেমেন্ট করার পরে কোনো পার্টি টাকা দেয়নি, 32 লক্ষ টাকা ফরেস্ট কোম্পানি এই পার্টি থেকে পাবে। সো আপনি যদি মালামাল দেন, 3 শিপমেন্ট দেন, 2 শিপমেন্ট যেটাই দেন, আমরা ব্যাংক থেকে কন্ট্রাক্ট দেখে বা এই কোম্পানি দেখে বলতে পারি যারা হয়তো আপনাকে টাকা নাও দিতে পারে। সো সাবধান। সাথে রাসেল আঙ্কেলের আমরা ওখানে সাবধান হয়ে গেছি, আমরা দুবাইতে আর মাল দেয়নি। সো এরকম ফ্রড বা স্ক্যাম, ফেক পেমেন্ট, গত বছর আমার এই তো ফ্রান্স থেকে একটা ফেক টিটি করছিল, যাতে আমি মাল তাড়াতাড়ি, আমার বলে কি ভাই যে টিটি করে দিচ্ছি, স্লিপ নেন, তাড়াতাড়ি কালকে মাল উঠায় দেন। ওই টিটি 10-12 দিনও আমার ব্যাংকে আসে নাই। সো ফেক পেমেন্ট, ফ্রড, স্ক্যাম এগুলো এই সেক্টরে অ্যাভেলেবেল, ভরা আছে। আপনার টাকা মেরে দিবে, টাকা দিবে না। আরে গত বছরই তো আমার এরকম হয়েছে। আমার পার্টি ইকবাল আঙ্কেল বাংলাদেশের খিলগাছ রফিকের কাছে 12 লাখ টাকা দিছে আমার কাছে টিটি করার জন্য। রফিক 12 লাখ টাকা নিয়ে বাংলাদেশে এসে পড়ছে। সো এই জিনিসগুলো অ্যাভেলেবেল। সো এগুলো খুব সচেতনতা এবং বুদ্ধির সাথে এগুলা বেঁচে চলতে হয়। দেন আরেকটা হইতেছে যে এক্সপোর্টের ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে, আপনার সৌদি আরবে এই সমস্যাটা বেশি হয়, সেটা হইতেছে যে টিটি করা নিয়ে। গত বছর না 2020 সালে এটা আমি দেখছিলাম, আমাদের পার্টি ছিল কবির আঙ্কেল, যিনি কিনা আমি আর কবির আঙ্কেল আব্বুর সেলসম্যান ছিলেন এক সময়। উনি আব্বুর মাল সেল করতেন এবং আব্বুর ভালো সাথী ছিলেন। আব্বুর ইন্তেকালের পর উনি সব দায়িত্ব নেন এবং আব্বুর শেষ ফোনগুলো ওনার কাছেই গেছিল, একটা 18-তে 14ই জুলাই রাত্রে। যাই হোক, সো কবির আঙ্কেল সাথে ব্যবসা চলাকালীন ওনারাও টিটি করতেন বাসিম বিন সালে, যে কিনা আব্বুর কফিল ছিল, তার অ্যাকাউন্ট থেকে। তো কবির আঙ্কেল বলছিল জানি ইসের তো মালামাল কি অবস্থা জানো কিছু? ইসের মালামাল বলতেছিল যে দিদার ভাইয়ের মালামালের ব্যাপারে কিছু জানো, দিদার ভাই শিপমেন্ট হয়েছে কিনা? তা আমি বললাম আঙ্কেল আমার তো জানা নেই, কারণ তারা একই মার্কেটের, তো তখন কম্পিটিটর বা রাইভাল, তাদের কাছ থেকে খবর নেয়। তো খবর নিছে যখন, তো আমি দিদার আঙ্কেল জিজ্ঞেস করলাম আঙ্কেল কি হয়েছে বলেন তো, ঘটনা কি? আপনার মালামাল মালকো এই সপ্তাহে করেন নাই? তো বলতেছে যে সানি আমার তো পার্টি কফিলের কাছে টিটি করার জন্য টাকা দিছে, তো কফিল আবার সৌদির বাইরে ঘুরতে গেছে, যার কারণে টিটি করতে পারে নাই, যার কারণে আমি এই সপ্তাহে শিপমেন্ট করতে পারি নাই। তো আমি বললাম যে তাহলে এটা কেমনে কি? বললো যে এখন কফিল যদি না আসা পর্যন্ত সে বাংলাদেশে টিটি করতে পারবে না, পেমেন্টও করতে পারবে না, সো আমি মালও দিতে পারবো না, কারণ টাকা তো কফিলের কাছে। এই যে একটা সমস্যা, এই সমস্যা সৌদি আরবে টিটি করতে গিয়ে হয়, যার কারণে এখন সৌদি আরবে ইনভেস্টর ভিসা বেরোইছে, অনেকে আছে ইনভেস্টর ভিসা করে তারপর নিজেই টিটি করতেছে। এই ক্ষেত্রে একটা সুবিধা আছে। বাট যখন কফিলের আন্ডারে ফুল বিজনেস থাকে বা লেনদেনটা থাকে, কফিল গিয়ে টিটি করে, এই ক্ষেত্রে কফিল যদি সুইফট এবং ভালো না হয়, বা যদি এক মানে খুব প্রমিনেন্ট না হয় এবং নেককার না হয় বা ভালো সৎ না হয়, ওই ক্ষেত্রে আপনার টাকা সময় মতো আপনার আসবে না, আপনার বিজনেস হ্যাম্পার হবে, খুব জটিলতা পড়বেন। সো এই যে ওভারঅল 5-7টা ব্যাপার বললাম, এই জিনিসগুলো সাধারণত এক্সপোর্টে সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলো থেকে সেভ হওয়ার জন্য খুব বুদ্ধির সাথে কাজ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।